ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা 6 সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের 6 সেমিস্টারে যে CC13 পেপারটি রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 10 মার্কস অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের CC14, DSC B3 এবং DSC A3 পেপারে সাজেশন পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করেনি অবশ্যই চেক আউট করে নাও, এবং সাজেশন ধরে ধরে কিন্তু অধিকাংশ লং কোশ্চেন অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে এই অ্যান্সারটি শেয়ার করতে, তাই তোমাদের অনুরোধে কিন্তু আমি এই কোশ্চেন অ্যান্সারটা আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। প্রশ্নটা হচ্ছে, জিন্না কি ভারতীয় মুসলমানদের একমাত্র মুখপাত্র ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তোমাদের আসন্ন সেমিস্টারের জন্য এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 10 মার্কসের অ্যান্সার, ঠিক আছে? তাহলে তোমরা খাতায় দেখে নোট ডাউন করে নাও প্রশ্নটি। আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। ব্রিটিশ শাসনামলে ভারতীয় উপমহাদেশ ছিল নানা জাতি, ভাষা ও ধর্মের এক বিশাল দেশ। এই বহুধা বিভক্ত সমাজে স্বাধীনতা আন্দোলনের পাশাপাশি শুরু হয় জাতিগত ও ধর্মীয় পরিচয়ের রাজনীতি। মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন উপমহাদেশের একজন প্রভাবশালী নেতা। তিনি মুসলিম লীগের মাধ্যমে মুসলমানদের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেন। 1940 সালের পর থেকে তাকে ভারতীয় মুসলমানদের একমাত্র মুখপাত্র বলে দাবি করা হতে থাকে। কিন্তু এই দাবি কতটা যৌক্তিক বা সর্বজনগ্রাহ্য ছিল সেটাই আলোচনার বিষয়। প্রথম প্যারাটি বলে দিলাম, এবার দেখো দ্বিতীয় প্যারাটি কী রয়েছে। মোহাম্মদ আলী জিন্নাহ প্রথমে কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি হিন্দু মুসলিম ঐক্যের পক্ষে ছিলেন। তিনি 1916 সালের লখনৌ চুক্তির মাধ্যমে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে সমঝোতা ঘটাতে মুখ্য ভূমিকা নেন। 1913 সালে তিনি মুসলিম লীগে যোগদান দেন। কিন্তু তৎকালীন মুসলিম লীগ ছিল ধনী মুসলিম এলিট শ্রেণীর প্রতিনিধিত্বকারী একটি সীমিত সংগঠন। ফলে সাধারণ মুসলমানদের বৃহৎ অংশও তখন কংগ্রেস বা আঞ্চলিক দলগুলোর সাথেই যুক্ত ছিল। অতএব এই সময় জিন্নাহকে একমাত্র মুখপাত্র বলা যায় না। দুটি প্যারা বলে দিলাম। 3 নম্বর প্যারা যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ CC13, 14 এবং তোমাদের যে বাকি পেপারগুলো রয়েছে সেই পেপারের নোটস পারচেস করতে চাও, তাহলে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি। তোমরা আমাকে মেসেজ করলে আমি সরাসরি টাইপ আকারে একেবারে PDF নোটস তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তাই তোমরা যারা PDF আকারে নোটস পারচেস করতে ইচ্ছুক আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? তারপর প্যারা দেখো কী রয়েছে। খিলাফত আন্দোলনের সময় কংগ্রেস ও মুসলিমদের মধ্যে একটি বৃহৎ ঐক্য দেখা যায়। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ আলী ও শওকত আলী। তারা সরাসরি মুসলিম জনসাধারণের সঙ্গে যুক্ত ছিলেন এবং ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে জনসমর্থন পেয়েছিলেন। জিন্নাহ খিলাফত আন্দোলনকে সমর্থন করেননি, বরং এটিকে ধর্মভিত্তিক রাজনীতির বিপজ্জনক দিক বলে মনে করতেন। এর ফলে মুসলমানদের একটা বড় অংশ তখন অন্য নেতাদের প্রতি ঝুঁকে পড়ে এবং জিন্নাহ রাজনীতির মূল স্রোত থেকে কিছুটা বিচ্ছিন্ন হন। পরবর্তী প্যারা যাওয়ার আগে বলে রাখি, তোমাদের মোটামুটি 10 মার্কসের অ্যান্সার 500 ওয়ার্ডের মধ্যে লিখতে বলা হয়। আমি কিন্তু 7 থেকে 8টি প্যারার মধ্যে একেবারে যথার্থ শব্দের মধ্যেই অ্যান্সারটি কমপ্লিট করার চেষ্টা করি এবং তোমাদের মধ্যে শেয়ার করি। তাই তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে তোমাদের সুবিধা অনুযায়ী নোটসটিকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারো, ঠিক আছে? তারপরে প্যারা দেখো কী রয়েছে। 1937 সালে প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ ভারতের 11টি প্রদেশের মধ্যে কেবল 2টি প্রদেশে সরকার গঠন করতে পারে। এই নির্বাচনে মুসলমানদের ভোট অনেকাংশে কংগ্রেস বা আঞ্চলিক দলগুলোর দিকে যায়। বিশেষ করে বাংলায় কৃষক প্রজা পার্টি, পাঞ্জাবে ইউনিয়নিস্ট পার্টির জনপ্রিয়তা ছিল উল্লেখযোগ্য। এই ফলাফল স্পষ্ট করে যে মুসলিম লীগ তখনও ভারতীয় মুসলমানদের সমগ্র প্রতিনিধি হয়ে উঠতে পারেনি। বিপিন চন্দ্র পাল বলেন, এই সময় মুসলমানদের রাজনীতি ছিল বহুমুখী ও আঞ্চলিক বৈশিষ্ট্য সম্পন্ন। 1940 সালে লাহোর প্রস্তাব ছিল এক মোড় ঘোরানো ঘটনা। এখানে জিন্নাহ ও মুসলিম লীগ পূর্ব ও পশ্চিম ভারতের মুসলমান অধ্যুষিত অঞ্চলগুলোকে আলাদা রাষ্ট্রের ভিত্তিতে গঠনের দাবি তোলে। এরপর থেকে জিন্নাহর অবস্থান অনেক দৃঢ় হয়ে ওঠে। মুসলিম লীগ প্রচার করতে থাকে যে কেবল জিন্নাহই মুসলমানদের স্বার্থ রক্ষা করতে পারবেন। তবে এই দাবির পেছনে রাজনৈতিক প্রচার, ধর্মীয় আবেগ এবং মুসলিম পরিচয়বাদের ওপর জোর বেশি ছিল। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা কিন্তু অনেকেই কমেন্টস করে বলছিলে স্যার এই কোশ্চেনের অ্যান্সারটি শেয়ার করতে, তাই তোমাদের অনুরোধে কিন্তু আমি এই কোশ্চেন অ্যান্সারটি শেয়ার করেছি। এছাড়া অনেকেই আরও কমেন্টস করছো বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার ভিডিওর মাধ্যমে পোস্ট করে দেওয়ার জন্য। তোমরা যেহেতু ইতিমধ্যে এক্সামের রুটিন পেয়ে গিয়েছো আর হাতে বেশি দিন নেই, কিন্তু তোমাদের সুবিধার্থেই আমি কিন্তু যতটা সম্ভব তোমাদের মধ্যে অ্যান্সারগুলি শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু হয়তো এক্সামের আগে তোমাদের মধ্যে সমস্ত অ্যান্সার আমি শেয়ার করতে পারবো না, তাই তোমরা কিন্তু অবশ্যই PDF আকারে নোটসগুলো পারচেস করে নাও, ঠিক আছে? আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো এবং PDF আকারে নোটসগুলি তোমরা পারচেস করে নিতে পারো।
তারপরে দেখো কি রয়েছে, ভারতীয় উপমহাদেশে মুসলমানদের রাজনৈতিক মনোভাব অঞ্চলভেদে ভিন্ন ছিল। যেমন পাঞ্জাবে স্যার ফজলি হোসেনের ইউনিয়নিস্ট পার্টি, বাংলায় একে ফজলুল হকের কৃষক প্রজা পার্টি মুসলমানদের বৃহৎ অংশের প্রতিনিধিত্ব করত। এই নেতারা জিন্নার মতাদর্শ ও পাকিস্তান দাবির সঙ্গে একমত ছিলেন না। 1946 সালের আগে পর্যন্ত এই আঞ্চলিক নেতাদের জনপ্রিয়তা অনেক বেশি ছিল। তারা মুসলমানদের বাস্তব জীবন ঘনিষ্ঠ ইস্যুগুলি নিয়ে কথা বলতেন। তারপর দেখো কী রয়েছে, 1946 সালে কেন্দ্রীয় পরিষদ নির্বাচনে মুসলিম লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে মুসলিম আসনগুলোতে। এটি ছিল জিন্নার একমাত্র মুখপাত্র হওয়ার দাবিকে শক্তিশালী প্রমাণ। তবে এই বিজয়ের পিছনে ছিল প্রবল ধর্মীয় প্রচার, হিন্দু মুসলমান বিভাজন এবং পাকিস্তান নামে একটি রাষ্ট্র গঠনের ভবিষ্যতের কল্পনা। তবু এটিই প্রথম সময় যখন অধিকাংশ মুসলমান ভোটার মুসলিম লীগকে সমর্থন করেন এবং জিন্নার নেতৃত্বকে গ্রহণ করেন। জিন্না নিঃসন্দেহে এক প্রতিভাবান ও দূরদর্শী রাজনীতিক ছিলেন। তিনি কৌশলে মুসলিমদের মধ্যে ভবিষ্যতের নিরাপত্তা ইস্যু তুলে ধরেন এবং পাকিস্তান রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে তাদের সমর্থন পান। তবে শুরুতে তিনি একমাত্র মুখপাত্র ছিলেন না। মুসলমান সমাজ ভিন্নমত ও ভিন্ন পথ অনুসারী, আঞ্চলিক শ্রেণীভিত্তিক ও সাংস্কৃতিক পার্থক্যের কারণে মুসলমানরা বিভিন্ন নেতৃত্বের প্রতি আস্থা রেখেছিল। কেবল 1946 সালের পর তার দাবি কিছুটা বাস্তবতা পায়। সুতরাং মোহাম্মদ আলী জিন্নাহ ভারতীয় মুসলমানদের দীর্ঘদিন ধরে একমাত্র মুখপাত্র ছিলেন এমনটা বলা পুরোপুরি ঠিক নয়। ইতিহাস বলছে তিনি ধীরে ধীরে সেই অবস্থানে পৌঁছান রাজনৈতিক পরিস্থিতি এবং কৌশলের কারণে। তার নেতৃত্বে 1946 সালের পর বেশিরভাগ মুসলিমদের সমর্থন পেলেও আগে পর্যন্ত বিকল্প বহু ছিল, অর্থাৎ বহু বিকল্প মুখ ছিল। তাই বলা যায় তিনি শেষ পর্যন্ত মুসলমানদের প্রধান মুখপাত্র হয়ে উঠলেও শুরু থেকে তিনি একমাত্র ছিলেন না। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও এবং তোমরা পরবর্তী কোন ভিডিও চাও অবশ্যই কমেন্টস করে জানাও। কিন্তু আমি চেষ্টা করব তোমাদের এক্সামের আগে কোশ্চেনগুলি শেয়ার করে দেওয়ার। আর যদি না পারি তোমরা অবশ্যই কিন্তু নোটসগুলি পারচেস করে নাও, তোমরা পিডিএফ আকারে তোমাদের মধ্যে নোটসগুলি শেয়ার করে দেবো, ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও এই নোটসটি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।